বাংলার রাজনীতিতে গুজব নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময় গুজব আর রাজনৈতিক বাস্তবতার সীমারেখা এতটাই ঝাপসা হয়ে যাচ্ছে যে কোনটা খবর আর কোনটা কৌশলগত রাজনৈতিক বার্তা তা আলাদা করে বোঝা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক সংস্কৃতির একটি নতুন উদাহরণ। একটি বাংলা সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, তৃণমূল কংগ্রেস নাকি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যবহার করে বার্তা পাঠাতে চেয়েছিল ইউসুফ পাঠানকে। উদ্দেশ্য ছিল ইউসুফ পাঠান যেন তার বহরমপুরের সাংসদ পদ থেকে পদত্যাগ করেন, যাতে সম্ভাব্য উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হয়ে লোকসভায় প্রবেশ করতে পারেন। আর এই খবর প্রকাশের পরেই রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন তৈরি হয়, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ক্ষমতার ভবিষ্যৎ সমীকরণ, তৃণমূলের আভ্যন্তরীণ রাজনীতি এবং 2024-এ লোকসভা নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতা। রাজনৈতিক মহলে এই ধরনের খবরকে অনেকেই সরাসরি সত্যি হিসেবে না দেখে স্টেট ব্যালন বা জনমত যাচাইয়ের কৌশল হিসেবে দেখেন। অর্থাৎ কোনো বড় সিদ্ধান্তের আগে ইচ্ছাকৃতভাবে এমন ধারণা ছড়িয়ে দেওয়া হয় যাতে প্রতিক্রিয়া বোঝা যায়। এই বিতর্কেও সেই সন্দেহ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় প্রবেশের সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন নয়। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর থেকেই বারবার প্রশ্ন উঠছে, তিনি কি ভবিষ্যতে দিল্লির রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেবেন? কিন্তু সেই সম্ভাবনাকে কেন্দ্র করে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ইউসুফ পাঠানের মতো ব্যক্তিত্বকে জড়িয়ে এমন দাবি কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্ক শুরু হতে স্পষ্টভাবে জানান, তিনি এই ধরনের কোনো রাজনৈতিক আলোচনার সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, তার নাম ব্যবহার করে যে দাবি করা হয়েছে তার সত্যের প্রতি অবিচার এবং তিনি কখনোই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ইউসুফ পাঠানের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। একই সঙ্গে তিনি পরিষ্কার করেন যে তিনি কোনো রাজনৈতিক বিষয়ে জড়িত নন। অন্যদিকে ইউসুফ পাঠানও এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, তার কাছে এমন কোনো প্রস্তাব আসেনি এবং তিনি কাউকে জানাননি যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী এটি সম্পূর্ণ ভুল তথ্য এবং ভিত্তিহীন গুজব। তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান স্পষ্টভাবে জানিয়েছেন, কিছুদিন ধরে একটি খবর ছড়িয়ে পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমার সাংসদ পদ থেকে পদত্যাগ করতে বলেছেন, যাতে তিনি বহরমপুর আসন থেকে নির্বাচনে লড়তে পারেন। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার সঙ্গে কোনো কথা বলেননি। তিনি এই দাবি সম্পূর্ণ মিথ্যা এমন কথা বলেছেন। তার দাবি হচ্ছে এটি দাবি সম্পূর্ণ মিথ্যে। তাই না মমতা বন্দ্যোপাধ্যায় না দলের কোনো নেতা আমাকে পদত্যাগ করতে বলেছেন। কি বলছেন ইউসুফ পাঠান, শুনবো। कि पिछले कई समय से एक न्यूज़ बहुत ही वायरल हो रहा है कि ममता बनर्जी ने यूसुफ पठान से कहा कि बहरामपुर लोकसभा से उनके एमपी पद से रिजाइन कर दे ताकि वो लोकसभा इलेक्शन लड़ सके वहाँ से। मुझे ममता बनर्जी ने कभी भी ये बात नहीं की। लास्ट मीटिंग भी हुई थी, वहाँ पे भी उन्होंने मुझे ये बात नहीं की और ना उन्होंने किसी ऑफिशियल पार्टी के किसी लीडर से ये बात कहलवाई। ये बात सरासर गलत है और मुझे दुख होता है कि ऐसी कोई भी ऑफिशियल न्यूज़ नहीं है, उसके बावजूद सोशल मीडिया पे और सभी मीडिया हाउस पे ये न्यूज़ पर बातें हो रही है और डिबेट हो रही है। तो मुझे ममता बनर्जी ने या पार्टी के किसी भी लीडर ने अपने एमपी पद से रिजाइन करने के लिए नहीं कहा कि पिछले कई समय से एक এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের ফলাফল এবং রাজ্যের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপের পর তৃণমূলের কৌশলগত চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। দলীয় সাংসদদের মধ্যে অসন্তোষ, বিরোধী শিবিরে আক্রমণ এবং ইন্ডিয়া জোটের ভেতরে সমন্বয়, সব মিলিয়ে পরিস্থিতি জটিল।
আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর লোকসভায় প্রবেশের ধারণা রাজনৈতিকভাবে আলোচনার বিষয় হয়ে উঠল। বাস্তবিক দিক থেকে তা অনেক বেশি জটিল এবং সংবেদনশীল সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি নিয়েও এই সময় নানা প্রশ্ন উঠছে। খবরে দাবি করা হয়েছে দলের কিছু সাংসদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং কয়েকজন বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, কিন্তু বড় রাজনৈতিক দলে আভ্যন্তরীণ মতবিরোধ নতুন কিছু নয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলগুলোর গোষ্ঠীদ্বন্দ্ব, মতপার্থক্য এবং কৌশলগত বিভাজন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। আর এই বিতর্কে আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো মিডিয়ার ভূমিকা। কোন অসমর্থিত সূত্রের ভিত্তিতে বড় রাজনৈতিক দাবি প্রকাশিত হলে তা দ্রুত জনমনে প্রভাব ফেলে এবং রাজনৈতিক উত্তেজনাকে বাড়িয়ে তোলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের নাম যুক্ত হওয়ায় এই খবর আরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলের কেন্দ্রবিন্দুতে চলে আসে। ফলে সংবাদ মাধ্যমের দায়িত্ব তথ্য যাচাই এবং তার প্রভাব নিয়ে আবারও প্রশ্ন উঠছে। এই ঘটনায় রাজনৈতিক প্রভাবও কম নয়। বিরোধী শিবিরে এই ধরনের খবরকে ব্যবহার করে তৃণমূলের অভ্যন্তরের বিভাজনের ইঙ্গিত দিতে পারে। অন্যদিকে শাসক দলে আবার জনসমক্ষে প্রশ্ন যে স্পষ্ট করতে হচ্ছে যে তাদের মধ্যে কোনো নেতৃত্ব সংকট বা বিভ্রান্তি নেই। একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও রাজনৈতিক জল্পনার কেন্দ্রে চলে এসেছেন, যদিও তিনি বারবার নিজেকে রাজনীতির বাইরে রেখেছেন। এই ঘটনায় বাংলার রাজনীতিতে একটি বড় বাস্তবতাকে সামনে আনে। এখন রাজনীতি অনেক বেশি পারসেপশন ড্রিভেন হয়ে উঠেছে, অর্থাৎ বাস্তব সিদ্ধান্তের চেয়ে অনেক সময় জনমত, গুজব এবং মিডিয়ার ব্যাখ্যা বেশি প্রভাব ফেলছে। একটি অসমর্থিত খবরও রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে, যা পরবর্তীতে বড় বিতর্কের রূপ নেয়। সব মিলিয়ে এই বিতর্ক এখন আর শুধু একটি সংবাদ প্রতিবেদনকে ঘিরে নয়, এটি বাংলার ক্ষমতার রাজনীতি, দলের অভ্যন্তরীণ সমীকরণ, মিডিয়ার ভূমিকা এবং জনমতের প্রভাব সবকিছুর একটি জটিল সংমিশ্রণ হয়ে উঠেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ইউসুফ পাঠানের স্পষ্ট অস্বীকারের পরেও থামছে না বিতর্ক, কারণ এই ধরনের খবর শুধু তথ্য নয়, রাজনৈতিক সময়ের একটি প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। শেষ পর্যন্ত সত্যি কি এবং গুজব কতটা তা নির্ধারণ করবে সময় এবং রাজনৈতিক বাস্তবতা। কিন্তু আপাতত বাংলার রাজনীতি আবারও এক নতুন জল্পনার কেন্দ্রে দাঁড়িয়ে আছে, যেখানে সত্য আর কৌশলের সীমারেখা ক্রমশ আরো অস্পষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।